শীতের দাপটে জবুথবু প্রাণ প্রকৃতি। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। 10 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। চরম বিপাকে খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। শীতের কারণে 11টা বাজিলার লোক দেখা যাচ্ছে না। ঠান্ডা খুব কঠিন অবস্থা বাবু। অফিসে যাবো, সে অফিসে যা হচ্ছে না, কষ্ট হচ্ছে। জমিতে কোনো কাজ কাম করা যাচ্ছে না, বেতনের যে কি হবে আল্লাহ জানে। খালি গাড়ি আসার লাগলো, প্যাসেঞ্জারও চড়তে চায় না ঠান্ডার জন্য। বাতাসে ভাসমান বস্তুকণা বাড়ায়, কাটছে না কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি। পলিউশনের যে পার্টিকেল রয়েছে এটা অনেকটা কুয়াশার মধ্যে কাজ করে। শৈত্যপ্রবাহ থাকবে, রাতের তাপমাত্রা আর একটু কমবে। এই ঘন কুয়াশা কাটতে মোটামুটি সময় লাগবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। কেন আমরা এই কষ্টটা করব? আগে ছিল 1300-1400, এখন হচ্ছে 2000 টাকা, তাও পাওয়া যায় না। গ্যাসের অভাবে জ্বলছে না চুলা। রাজধানীতে কোথাও মেলে দিনে 1 ঘন্টা। এলপিজির দাম নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টা। প্রার্থিতা ফিরে পেতে আপিলের দ্বিতীয় দিনেও ইসিতে ভিড়। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ। লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধারের নির্দেশ ইসি সানাউল্লাহর। থানা থেকে লুট করা জার্মানির অত্যাধুনিক পিস্তল দিয়ে মিরপুর এলাকায় ছিনতাই ডাকাতি। র্যাবের অভিযানে উদ্ধার। চক্রের 4 সদস্য গ্রেফতার। নিউ ইয়র্কের আদালতে নিজেকে যুদ্ধবন্দী দাবি মাদুরোর। ফের শুনানি 17 মার্চ। পাল্টাপাল্টি বিক্ষোভ। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের নিন্দা নিরাপত্তা পরিষদের। এবং বিশ্বকাপের ম্যাচ ভারত থেকে সরানোর দাবিতে অনড় বাংলাদেশ। আইসিসি বিসিবি অনলাইন সভার পর সিদ্ধান্ত। নিরাপত্তা বাড়িয়ে বিসিসিআই এর নতুন প্রস্তাব দেওয়ার গুঞ্জন। শীতের দাপটে জবুথবু প্রাণ প্রকৃতি। 10 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। আবহাওয়া অফিস বলছে, বাতাসে ভাসমান বস্তুকণা বাড়ায়, কাটছে না কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি। চলমান শৈত্যপ্রবাহ কাটতে আরও সময় লাগবে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের দাপট। সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হচ্ছে অনেক বেলা পর্যন্ত। মঙ্গলবার রাজশাহীতে তাপমাত্রা নামে 7 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন। তাবৎ রাত লোক থাকে ভাই, শীতের কারণে 11টা বাজিলার লোক দেখা যাচ্ছে না। ঠান্ডা খুব কঠিন অবস্থা বাবু। হাত পা শিখতে লেগে আসতেছে খালি। অফিসে যাবো, সে অফিসে যা হচ্ছে না, কষ্ট হচ্ছে, দেরি হচ্ছে। চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে 7.5 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। জমিতে কোনো কাজ কাম করা যাচ্ছে না, বেতনের যে কি হবে আল্লাহ জানে। খালি গাড়ি আসার লাগলো, প্যাসেঞ্জারও চড়তে চায় না ঠান্ডার জন্য। বৈরী আবহাওয়া কষ্ট বাড়িয়েছে খেটে খাওয়া মানুষের। পর্যাপ্ত শীত বস্ত্রের অভাবে তীব্র শীতে ঘর থেকে বেরিয়ে দুর্ভোগে পড়ছেন অনেকেই। প্রচুর পরিমাণ ঠান্ডা, কাম কাজ করা যায় না, প্রচুর পরিমাণ বাতাস, কুয়াশা। 5-7 দিন থেকে এরকম অবস্থা হয়ে গেছে, কাজ কম নাই। আজকে 8-9 দিন ধরে কোথাও ওদের মুখে দেখা যায় না, আমাদের কাজ কম করার খুব অসুবিধা। মঙ্গলবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে, বায়ু দূষণের কারণে বাতাসে বেড়েছে ভাসমান বস্তুকণা। এতে কাটছে না কুয়াশা, যার কারণে সূর্যের আলো পাওয়া যাচ্ছে কম। এতে বাড়ছে শীতের অনুভূতি। কুয়াশা বেড়ে যাওয়ার কারণে পলিউশন একটা বড় ফ্যাক্টর। কারণ হচ্ছে কুয়াশা ফরমেশনের জন্য এক ধরনের পার্টিকেল লাগে, যেটা পলিউশনের যে পার্টিকেল রয়েছে এটা অনেকটা কুয়াশার মধ্যে কাজ করে। কুয়াশা থাকার কারণে রাতের তাপমাত্রা যাই থাকুক, কিন্তু রাতের যে ঠান্ডা এটা সারাদিন এটা কন্টিনিউ করে। তীব্র শীত ও বায়ু দূষণের কারণে হাসপাতালে বেড়েছে জ্বর, সর্দি, নিউমোনিয়া সহ শ্বাসতন্ত্রের জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। উত্তরাঞ্চলের শীতের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাব তার কাছে। জীবন, পৌষের মাঝামাঝি সময়ে এসে রংপুর অঞ্চলের উপর দিয়ে তীব্র
না হলেও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে রংপুরের তাপমাত্রার কথা যদি বলি, আজকে রংপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.9 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর বিভাগের তেঁতুলিয়ায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বলাই চলে রংপুরের যে কয়েকটি জেলা রয়েছে, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং লালমনিরহাট এই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই হাড় কাঁপানো শীত এবং হিমশীতল বাতাস এই সবই মিলে কিন্তু কাবু হয়েছে সব বয়সী মানুষ। বিশেষ করে আমরা যেটি দেখেছি গত 4 দিন থেকে কিন্তু সূর্যের দেখা একেবারে নাই বললেই চলে। আজকে বেলা 1টার পরেই কিছুটা সূর্যের আলো দেখা গেছে, কিন্তু এই সূর্যের আলোর যে উত্তাপ সেটি কিন্তু একেবারে নাই বললেই চলে, যে কারণে এই দিনের বেলায় কিন্তু মানুষ শীতের কাপড় পরে কিন্তু একেবারে বাইরে বের হয়েছেন এবং বলা চলে যে এই যে জানুয়ারির শুরু থেকে যে শৈত্যপ্রবাহ চলছে, এই শৈত্যপ্রবাহতে কিন্তু সাধারণ যারা মানুষ, খেটে খাওয়া যারা মানুষ, বিশেষ করে ছিন্নমূল এবং শ্রমজীবী যারা আছেন তারা কিন্তু একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছেন। রংপুরের যেহেতু আসলে এটি একটি তিস্তা ঘেঁষা জেলা, এখানে কিন্তু অনেকগুলো চরাঞ্চল রয়েছে, অনেকগুলো বস্তি রয়েছে। এই ছিন্নমূল মানুষরা কিন্তু আসলে আমরা দেখেছি তারা কিন্তু আসলে গরম কাপড়ের তীব্র সংকটে রয়েছেন এবং এই যে শীত, এই শীত কিন্তু আসলে সব বয়সী মানুষকেই কিন্তু কাবু করেছে এবং আমরা যেটি দেখেছি রাতের বেলা যখন হয় সন্ধ্যার পর থেকে আসলে শীতের যে তীব্রতা সেটি কিন্তু বাড়তে থাকে এবং সকাল পর্যন্ত এই তীব্রতা থাকে। সকালের অনেক সকাল পর্যন্ত কুয়াশা থাকবার কারণে বড় বড় যেগুলো গাড়ি রয়েছে, যানবাহন রয়েছে, তারা কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেন এবং তীব্র শীতের কারণে কিন্তু আমরা দেখেছি যে শীতজনিত রোগের যে প্রকোপ সেটিও কিন্তু বেড়ে গেছে এবং এই শীতের কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বলা চলে যে 500-র অধিক রোগী কিন্তু ভর্তি হয়েছেন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এবং জানুয়ারির 1 তারিখ থেকে এখন পর্যন্ত 10 জন রোগী মারা গেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, যার সকলেই আসলে বৃদ্ধ এবং শিশু এবং তারা কিন্তু আসলে নিউমোনিয়া, ডায়রিয়া থেকে শুরু করে শীতজনিত যে রোগগুলো আছে সেই শীতজনিত রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই যে শীতজনিত রোগের কারণে যারা শিশু রয়েছেন এবং যারা বৃদ্ধ রয়েছেন তারা কিন্তু আসলে বেশি আক্রান্ত হচ্ছেন এবং বলা চলে যে রংপুরের তীব্র শীতকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে সরকারের যে বিভিন্ন সংস্থা আছে তারা কিন্তু শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে। তো সব মিলে এই ছিল রংপুর থেকে শীতের সবশেষ। রংপুর থেকে আব্দুর রশিদ জীবন জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর। এবার শীতেও রাজধানীতে গ্যাসের তীব্র সংকট, জ্বলছে না চুলা, কোথাও মেলে দিনে মাত্র 1 ঘন্টা, তাও গভীর রাতে। এলপিজির বাড়তি দাম নিয়ে নৈরাজ্যে ক্ষুব্ধ নগরবাসী। তিতাস বলছে অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় সরবরাহ নিশ্চিতের পর গ্যাস দেয়া হচ্ছে আবাসিকে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন তাসনিয়া নিশাত মিম, ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। রান্নার সব প্রস্তুতি নিয়ে চুলা জ্বালানোর নিরন্তর চেষ্টায় গৃহবধূ জুলিয়ানা গোমেজ। তবে গ্যাসের যেন আরই নগরবাসীর, বহু সাধনায়ও দেখা মেলে না অগ্নিশিখার। গ্যাসের সমস্যার জন্য এখন দুপুরে কোনো গেস্ট বাসায় অ্যালাউ করি না। এমন চিত্র রাজধানীর মগবাজার, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠাল বাগান সহ বিভিন্ন এলাকার। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। কেন আমরা এই কষ্টটা করব? আমরা দিন দিন অসুস্থ হয়ে যেতেছি একবেলা খাওয়ার জন্য। গ্যাস নিতে ফিলিং স্টেশনগুলোতেও দেখা গেছে যানবাহনের সারি, 2-3 ঘন্টা দাঁড়িয়েও মিলছে না গ্যাস। যখন 1-1.5 ঘন্টা আমরা চিনজির সিরিয়ালে থাকতে হয় তখন আমাদের ইনকামটা কমে। আমাদের প্রেশার থাকে কম, গ্যাসও থাকে কম, গাড়িতে দিতেও পারি কম। নগরবাসী চরম সংকটে থাকলেও তিতাস বলছে অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় আগে শিল্প, বিদ্যুৎ ও সার কারখানায় দেয়া হচ্ছে গ্যাস। অবৈধ সংযোগ বাড়ায় বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না বলেও দাবি তিতাসের। আমাকে আগে প্রায়োরিটি বেস যেগুলো আছে সেগুলোকে সরবরাহ দেওয়ার পরে আবাসিকের কথাটা আমরা বিবেচনা করি। আমি কিন্তু 165 মিলিয়ন গ্যাস দিয়ে যাচ্ছি ঢাকাতে, কিন্তু তারপরও ক্রাইসিস। অবৈধ গ্রাহকরা নিয়ে নিচ্ছে বৈধ গ্রাহকদের গ্যাসগুলো। প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া তিতাসের সম্ভব না। দেখা যাচ্ছে যে আমরা লাইন কাটছি, আবার 3 দিন পরে ওনারা আবার লাইন নিয়ে নিচ্ছেন। সংকট নিরসনে যৌক্তিক দামে এলপি গ্যাস সরবরাহ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সচেতনতা বাড়ানো যেমন প্রয়োজন, গ্যাসের অপচয় যাতে না হয়, অন্যদিকে দক্ষ মেশিনারি, এনার্জি এফিশিয়েন্ট বয়লার, এনার্জি এফিশিয়েন্ট ক্যাপটিভ জেনারেটর, যেখানে ওয়েস্ট হিট বের হয়ে যাচ্ছে সেটাকে ইউটিলাইজ করা। গৃহস্থলীতে গ্যাস সাপ্লাইটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু তাদের যেটা করতে হবে এলপিজির সাপ্লাইটাকে ঠিক রাখতে হবে, একদম কমপ্লিট থাকতে হবে, যাতে করে বার্ক যেই দামে বলছে সেই দামে যেন সিলিন্ডার পায়। এদিকে এলপি গ্যাসের দাম নিয়ে চরম নৈরাজ্যের মধ্যেই গত রোববার 12 কেজি সিলিন্ডারের দাম বেড়েছে 53 টাকা। যদিও সরকার নির্ধারিতের চেয়ে প্রায় দ্বিগুণ দামে গ্রাহককে কিনতে হচ্ছে এলপিজি।
তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে মন্তব্য করে জ্বালানি উপদেষ্টা জানান মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। দুপুরে সচিবালয়ে তিনি আরও জানান সরবরাহ ঘাটতি নয়, শীতে চাহিদা বাড়ায় বাসাবাড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। আর অর্থ উপদেষ্টা জানান বাংলাদেশ ভারত টানাপোড়েনের প্রভাব পড়বে না অর্থ বাণিজ্যে। হঠাৎ করে কদিন ধরেই বাজারে এলপি গ্যাসের সংকট, সঙ্গে বাড়তি দাম নেওয়ার অভিযোগ তো আছেই। এ পরিস্থিতিতে বেকায়দায় পড়েছেন নগরবাসী। মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা জানান কারসাজি করে অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হয়েছে এলপিজির, সমাধানে কাজ করছে সরকার। এলপিজি যারা করে তারা আশা করতেছিল যে এলপিজির দাম বাড়বে। পরে আমাদের আমাদের ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোড করা হয়। এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। বাসাবাড়িতে তিতাস গ্যাসের সংকট নিয়ে উপদেষ্টা জানান সরবরাহ ঘাটতি নয়, শীতে চাহিদা বাড়ায় সমস্যা তৈরি হয়েছে। শীতকালে যে আমাদের গ্যাসের একটা পাইপলাইনে, অন্যান্য বিদেশে যেটা করে কি ওরাকে পাইপলাইনকেও হিট করে, কিন্তু আমাদের তো সেই ব্যবস্থা নেই। আমাদের ওই জন্য এটা কিন্তু কোনো সাপ্লাইয়ের অভাবের জন্য না। আমরা কিন্তু যে পরিমাণ এলএনজি আনার কথা সেই পরিমাণ এলএনজি আনতেছি, যে পরিমাণ আরো বেশি আনতেছি। ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়ায় নতুন করে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। অর্থ উপদেষ্টা জানান এই টানাপোড়েনের প্রভাব পড়বে না অর্থ বাণিজ্যে। অর্থনৈতিক হিসেবে যেটা দরকার আমাদের এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমরা করব। আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করবে দুই দেশ, বলছেন অর্থ উপদেষ্টা। আমরা একদম রেশনাল ওয়েতে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনেও নির্বাচন কমিশনে আপিলকারীদের ভিড়। ভোটের পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানান তারা। এদিকে চট্টগ্রামে এক মতবিনিময় সভায় লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধারের নির্দেশ দিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পাশাপাশি ভোটের মাঠে রোহিঙ্গাদের ব্যবহার ঠেকাতে শরণার্থী ক্যাম্প ও সীমান্ত বন্ধ করার কথাও জানিয়েছেন তিনি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষে বিপক্ষে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিন মঙ্গলবারও ইসিতে ভিড়। যাচাই বাছাই বাদ পড়ারা যেমন আপিল করছেন তেমনি আবেদন করছেন বৈধ ঘোষিত প্রার্থীর বিপক্ষেও। আপিলের প্রার্থীতা ফিরে পাওয়ার আশা করলেও ভোটের পরিবেশ নেই বলে মনে করছেন আপিলকারীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তারা। এখানে ভুল নির্বাচন কর্তৃপক্ষের যেমন আছে আমাদেরও আছে। আমরা আশা করি যে ট্রাইব্যুনালের কাছে আমরা আমাদের বিষয়টি উপস্থাপন করলে তারা মার্জনা হিসাবে গ্রহণ করবেন এবং আমরা আমাদের মনোনয়ন ফিরে পাব। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আরও শক্ত পদক্ষেপ দরকার এবং নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত দৃশ্যমান হয়েছে বলে আমরা শুধু নয় জনগণও মনে করে না। সনদপত্রের কপিটা দেওয়া হয়নি, শিক্ষা সনদের, এবং দলীয় প্যাডে অঙ্গীকারনামা দেওয়া হয়েছে, কিন্তু সেটার কি ত্রুটি ওনারা মনে করেছেন এটাকে স্থগিত রাখলেও পারতেন। স্থগিত রেখে প্রার্থীকে একটু সময় দিতে পারতেন, কিন্তু আসলে সেই সময়টা না দিয়ে স্থগিত না করে বাতিল করে দেওয়া হলো। অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারের তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। মাঠে নামলে আমাদের হয়তো কোনো ক্ষয়ক্ষতি হতে পারে, এই ধরনের জনগণ বাধা দিচ্ছে। আমরা আবেদন করব যেন সুষ্ঠু পরিবেশ হয়, মানুষ যেন মানুষের অধিকার প্রয়োগ করতে পারে। চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনী সেলের সঙ্গে মত বিনিময় করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া 15% অস্ত্র ও 30% গুলি এখনো উদ্ধার হয়নি স্বীকার করে নির্বাচনের আগেই উদ্ধারের নির্দেশ দেন তিনি। 100% আপনারা খুঁজে পাবেন এমনটা আমরা আশা করছি না, কিন্তু আপনারা যদি এই আবহাওয়াটা তৈরি করতে পারেন যে আপনারা যারা এগুলো নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারছেন এবং উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। তফসিল অনুযায়ী আপিল শেষে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। 19 জানুয়ারি থাকছে প্রার্থীদের প্রত্যাহারের সুযোগ। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ইসিতে আছেন সহকর্মী কাউসার চৌধুরী কুমু, সরাসরি চলে যাব তার কাছে। কুমু, আপিল আবেদনের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক আবেদন পড়েছে নির্বাচন কমিশনে। গতকালকে যদিও 42 জন করেছিল, অর্থাৎ প্রথম দিন
তেমন কোনো সাড়া না পেলেও দ্বিতীয় দিনে কিন্তু দুপুর নাগাদ প্রায় অর্ধশতাধিক আবেদন পড়েছে এবং এই অর্ধশতাধিক আবেদনের মধ্যে আমরা যতটুকু দেখেছি যে যারা অবৈধ প্রার্থী হয়েছিল অর্থাৎ যারা বাতিল হয়েছিল, যেসব প্রার্থীরা যাচাই বাছাই বাদ পড়েছিল তারাই মূলত এখানে এসেছেন এবং গতকাল থেকে আজ এখন পর্যন্ত শুধুমাত্র একজন আপিলকারীকে পাওয়া গেছে যারা কোনো বৈধ প্রার্থীর বিপক্ষে তারা আপিল করেছেন, অর্থাৎ সেই প্রার্থী কেন বৈধতা পাবে না সে তার বিরুদ্ধে আপিল করেছেন। এখন পর্যন্ত বললামই যে এখন পর্যন্ত যারা বাদ পড়া প্রার্থীরাই আসছেন এবং যেহেতু বিকেল 5টা পর্যন্ত চলবে আজকের মতো করে, সেক্ষেত্রে আরও অনেকটা সময় আছে। এই সময়ের মধ্যে কমিশন আশা করছে যে আরও অনেক মানুষই আসবেন তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য। তবে এসে কিন্তু নির্বাচন কমিশনে একটি অভিযোগ করছেন যে ভোটের পরিবেশ নেই। তারা বলছেন যে যেসব ছোটোখাটো ভুল হয়েছে, কেউ হয়তো সিগনেচার নিজের নামের সত্যায়িত করেনি, কেউ বা কারো রিটার্ন দাখিল করেনি, আয়কর রিটার্নের যে দাখিল করতে হয় সেটি দাখিল করেনি, অথবা কারো ছোটোখাটো ভুল হয়েছে। এর মধ্যে যেটি সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রেই বেশি বাদ পড়েছে, কারণ 1% ভোটারের যে স্বাক্ষর, সেই স্বাক্ষর সম্বলিত যে কাগজপত্র সেগুলো দিতে অনেকেই ব্যর্থ হয়েছেন। সেই জায়গাটাতেই মূলত হচ্ছে বাদ পড়াদের সংখ্যাটা বেশি। নির্বাচন কমিশন থেকে এই ছিল এখানকার আমার সবশেষ তথ্য। ইসি থেকে সহকর্মী কাউসারা চৌধুরী কোমো। বাংলাদেশে আসন্ন নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা ও জনগণের জন্য সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে জাতিসংঘ। সোমবার সদর দফতরে সময় সংবাদের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন দুজারিক বলেন, নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ, তবে প্রয়োজন মতো কারিগরি সহায়তা দেওয়া হবে। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। খ্রিস্টীয় বড়দিন ও নতুন বছরের ছুটি শেষে বেশ কিছুদিন পর জাতিসংঘ সদর দফতরে প্রেস ব্রিফিং। সোমবারের ব্রিফিংয়ে উঠে আসে বিশ্বের বিভিন্ন দেশের চলমান গুরুত্বপূর্ণ বিষয়। ব্রিফিংয়ে সময় সংবাদের এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। As you know, the national parliamentary election in Bangladesh is scheduled February 12. Will the United Nations send any observer to this election? No, so we do not, the UN itself doesn't send observers unless there is a mandate from the General Assembly or the Security Council, so that's no longer something that we do. I can check for you whether the UN country office is offering any technical support. Bangladesh Nationalist Party, BNP's acting chairman Tarek Rahman 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রে উত্তরণের পথে গুরুত্বপূর্ণ কিনা জানতে চাইলে মহাসচিবের মুখপাত্র সরাসরি জবাব না দিয়ে বলেন, নির্বাচনে বাংলাদেশের জনগণের পাশে থাকবে জাতিসংঘ। We will support in any way we can elections and the free expression by the Bangladeshi people of their political vision for their country. প্রেস ব্রিফিংয়ে ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযান, ইরানে বিক্ষোভ ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিষয়ে জাতিসংঘের বক্তব্য তুলে ধরেন দুজারিক। জাতিসংঘ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে উল্লেখ করেন মুখপাত্র। বলেন, আগামী নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখা সহ বাংলাদেশের জনগণের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। আগামী নির্বাচনে জনমানুষের প্রত্যাশা পূরণে দলীয় ঐক্যের জয় হবে বলে জানিয়েছেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। সেজন্য প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ভোটের মাঠে কাজ করার পরামর্শ দিয়েছে বিশিষ্টজনরা। চলছে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে নিজেদের প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ। বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে অবসান হবে দেশের অচলাবস্থার। দেশের একটা রেডিক্যাল চেঞ্জ হতে হবে। বর্তমান আমরা যে একটা পাহাড় সময় একটা ঝামেলার ভিতরে ছিলাম, সেটার থেকে আমাদেরকে ভবিষ্যতের দিক নির্দেশনা দিতে হবে। যে এই দলে আসুক না কেন,
যাতে সুস্থ পরিবেশ থাকে। ফ্যাসিস্টরা আমাদের দেশটাকে শেষ করে দিয়ে গেছে, যাতে নতুন করে পুনর্গঠিত হোক। তৃণমূল নেতাকর্মীরা জানান ভোটারদের মন জোগাতে নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন তারা। যারা ভোটার ওনাদের কাছে যাচ্ছি, ওনাদেরকে বুঝাচ্ছি যে জানার আগে ভোট দিলে আমরা কি কি করব। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যে বাক স্বাধীনতা, এটা নিয়ে কাজ করব ইনশাল্লাহ। এর ভালো রেসপন্স পাচ্ছে। এদিকে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের চাওয়া পাওয়া গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ বিশিষ্ট নাগরিকদের। আমার বিশ্বাস সবাই এবার স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভোটাররা ভোট দিবে এবং সবার গ্রহণযোগ্যতা ইনশাল্লাহ আমাদের দেশে একটা স্থিতিশীলতা আসবে। এবার আমার বিশ্বাস যে নেতা নেত্রীরা যদি কাছে না যায় ভোট পাওয়ার সম্ভাবনা কম। যেহেতু কোনো নির্দিষ্ট দল এখন ক্ষমতায় নেই, সেই জন্য কোনো দলের পক্ষে পক্ষপাতিত্ব করার ব্যাপারও নাই। সুতরাং একটি সুন্দর এবং নিরপেক্ষ অবস্থানের মাধ্যমে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এবং বর্তমান সরকার অগ্রসর হচ্ছে। এবারের নির্বাচনে ঐক্যের জয় হবে, পূরণ হবে দেশ গঠন ও মানুষের প্রত্যাশা, এমনটাই মনে করছেন তারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। কিছু আসনে সহযোগিতা পেলেও বেশ কয়েকটি আসনে এনসিপিকে আসন ছেড়ে দেওয়ার কারণে অসন্তোষ রয়েছে জামায়াতের প্রার্থী সমর্থকদের মধ্যে, বলছেন যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। জোটবদ্ধ হলেও সমঝোতার ভিত্তিতে পাওয়া আসনগুলোতে এনসিপির বের হয়ে আসা কঠিন হবে এমন মত বিশ্লেষকদের। এদিকে এনসিপি জামায়াতের মধ্যে আদর্শিক নয়, নির্বাচনী জোট হয়েছে এমন মন্তব্য করে দল থেকে পদত্যাগকারীদের দলে ফিরিয়ে আনার চেষ্টার ইঙ্গিত দিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন। জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে, এই সমমনা ৮ দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। নানা আলোচনা সমালোচনার পর গত ২৮শে ডিসেম্বর জামায়াতের সঙ্গে জোট করার ঘোষণা দেয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যদিও এই সিদ্ধান্তে এনসিপির আদর্শিক বিচ্যুতি হয়েছে অভিযোগ তুলে পদত্যাগ করেন তাসনিম জারা, তাসনুভা জাবিন, মুশফিকুস সালেহীন সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। তবে জামায়াত এনসিপির জোটকে নির্বাচনী কৌশল বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে ভিন্ন মতাদর্শ থাকলেও একসঙ্গে কাজ করতে পারবে দুই দল। তবে জোটের আসন সমঝোতা কতটা সুফল দেবে এনসিপিকে তা নিয়ে রয়েছে সংশয়। যদি সরকার গঠনের মতো অবস্থায় যায় সেটা অন্য হিসাব, কিন্তু যদি বিরোধী দলে থাকে তাহলে তো সমস্যা নাই। এনসিপির অবস্থানে থেকে কাজ করবে, জামাতের অবস্থানে থেকে কাজ করবে। ভোটের মাঠে অসহযোগিতার অভিযোগ তুলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, কিছু আসনে জামায়াত সহযোগিতা করলেও অনেক জায়গায় জোটের নেতাদের মধ্যে রয়েছে অসন্তোষ। তাই দ্রুত আসন চূড়ান্তের আহ্বান নরসিংদী ২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী এনসিপির এই শীর্ষ নেতার। কিছু কিছু আসনে আমরা দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলাম নিজ উদ্যোগেই সেখানে তাদের প্রার্থী বসিয়ে দিয়েছে এবং আমাদের প্রার্থীদেরকে সহযোগিতা করছে, কিন্তু এটা সব আসনের বাস্তবতা না। এই মুহূর্তে অনেক আসনে এখনো জামায়াত ইসলামের প্রার্থীরা, মানে যেখানে মোটামুটি নিশ্চিত বা বোঝা যাচ্ছে যে ওখানে আমাদের প্রার্থীরাই পাবেন, সেখানে জামায়াত ইসলামের প্রার্থীরা এখনও মাঠে সক্রিয় আছে। তাদের নেতাকর্মীরা কোনো কোনো ক্ষেত্রে এটা মেনে নিতে পারছে না যে নতুন প্রার্থী এখানে আসবে। আবার অ্যাট দ্য সেম টাইম তারা এটাও বলছেন যে যদি চূড়ান্ত সিদ্ধান্ত আসে তাহলে আমরা জোটের প্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করব। এদিকে পদত্যাগ করা নেতাকর্মীদের চিঠি গ্রহণ করা হয়নি মন্তব্য করে রোববার সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, তাদের দলে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা চলছে এবং আমরা মনে করি যে আমরা একটা সুষ্ঠু সমাধানে আমরা পৌঁছাতে পারব। শীঘ্রই ১১ দলীয় জোটের পক্ষ থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান এনসিপির এই শীর্ষ নেতা। আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্তে আমরা উপনীত হব এবং সে সময়টাতে আপনারা জানতে পারবেন যে ঠিক কতটি আসনে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে আজ। একই সঙ্গে চলছে হল সংসদেরও নির্বাচন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাব তার কাছে। প্রত্যয়, সবশেষ খবর আমাদেরকে জানান নির্বাচনের। বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার 2 দশক পর প্রথমবারের মতো উৎসবমুখর এবং স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। সকাল থেকে যখন আমরা এখানে ছিলাম, সকাল থেকে আমরা দেখছি ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্যে শিক্ষার্থীরা যেমন উচ্ছ্বসিত, ঠিক তেমনি প্রার্থীরাও এখানে ঘুরে বেড়াচ্ছেন এবং প্রার্থীরাও এখনও শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন এবং তারা বলছেন যেন তাদের ভোটটি তাদের সেই প্রার্থীদের কাছে যায়। তবে এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করছি সকাল থেকেই, সেটি হচ্ছে যে কুয়াশার চাদর ভেদ করে সূর্যের দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ভিড় কিন্তু অনেক বেড়ে গেছে, ভোটারদের ভিড়ও বেড়ে গেছে। তবে এখানে যে বিষয়টি লক্ষ্য করছি আমরা সেটি হচ্ছে প্রশাসনের কিছুটা অব্যবস্থাপনা রয়েছে, কারণ এটি প্রথমবার তাদের
মঙ্গলবার সকাল 9টা থেকে 5টি ভবনের বিকেল 3টে পর্যন্ত চলবে এবং এর মাধ্যমে 23 সদস্যের কেন্দ্রীয় যে সদস্য সেই কেন্দ্রীয় কমিটি গঠিত হবে এবং একই সঙ্গে নারী হল, যে নারী হলটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা চৌধুরী হল, সেই নবাব ফয়জুন্নেসা চৌধুরী গঠিত হবে এবং একই সঙ্গে একটি নারী হল, যে নারী হলটি হচ্ছে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল, সেই নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের 13টি যে পোস্ট, সেই 13টি পোস্টের বিপরীতে 33 জন প্রার্থী লড়াই করছেন। এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি লক্ষণীয়। তবে এই মুহূর্ত পর্যন্ত সবগুলো দলই কিন্তু একটি আরেকটি দলের বিরুদ্ধে তারা অভিযোগের তীর ছুড়ছেন, বিভিন্ন ইস্যুতে তারা একজন আরেকজনকে দোষারোপ করছেন। তো এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সহকর্মী সামদানি প্রত্যয় আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। সংযোগটি ত্রুটিপূর্ণ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। শহীদ ওসমান হাদি হত্যার বিচার সহ 4 দফা দাবিতে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সকালে শাহবাগের শহীদ হাদি চত্বর থেকে শুরু হওয়া মার্চ রাজধানীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করছে। এ সময় হাদি হত্যার বিচার ও ভারতীয় আগ্রাসন বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা। ইনকিলাব মঞ্চের দাবিগুলো হলো হাদির খুনি, পরিকল্পনাকারী ও সহযোগীদের আগামী 24 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়র ওয়ার্ক পারমিট বাতিল, ভারতে আশ্রয় নেয়া খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা এবং গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্ট সহযোগীদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা। খুনি হাসিনা সহ সকল সন্ত্রাসীকে বাংলাদেশে বন্দি বিনিময়ে যে চুক্তিটা রয়েছে এর মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। অন্যথায় আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো যে অতি দ্রুত যদি তাদেরকে ফেরত না দেয় তাহলে বাংলাদেশে যত ভারতীয় রয়েছে সকলের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। জুলাই আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা আদেশ 12 জানুয়ারি সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই অগাস্টে যেই কারফিউ জারি করা হয় তা কোনো আইনসঙ্গত কারফিউ ছিল না, এটা ছিল গণহত্যা সংগঠন করার জন্য। 15 বছরের অবৈধ শাসনকে দীর্ঘায়িত করার ক্ষেত্রে অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন সালমান এফ রহমান। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার জন্য জুনায়েদ আহমেদ পলককে পরামর্শ দেয় সালমান এফ রহমান। দুপুরের সময় আরও থাকছে। NEIR এর বিরুদ্ধে আন্দোলনে নারী শিশুদের ব্যবহার করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। অভিযোগ হ্যান্ডসেট উৎপাদকদের। সিস্টেম সচল থাকলে তৈরি হবে না মনোপলি। বিশ্বকাপের আগে হাতে সময় কম থাকায় ভেন্যু পরিবর্তন নিয়ে জটিলতায় পড়ার সম্ভাবনা আইসিসির। তবে ভারত থেকে ম্যাচ সরানোর দাবিতে অনড় অবস্থানে বাংলাদেশ। আইসিসি বিসিবি অনলাইন সভার পর বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে নিরাপত্তা বাড়িয়ে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে ভারতের নীতি নতুন প্রস্তাব দিতে চায় বিসিসিআই। তবে সে প্রস্তাবে রাজি না হওয়ারই আভাস মিলেছে বোর্ডের পক্ষ থেকে। সবকিছু বিবেচনা করে শেষ পর্যন্ত টাইগারদের ভেন্যু পরিবর্তনের পক্ষে রায় দিতে পারে আইসিসি। মুস্তাফিজ ইস্যুতে উত্তাল বাংলাদেশের ক্রিকেট। ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এখন 22 গজের মঞ্চে। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপে দল পাঠাবে না বিসিবি। আইসিসির কাছে সাফ জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সাবেক বর্তমান সবার মুখেই এক সুর, যেখানে মুস্তাফিজের সম্মান নেই সেখানে বিশ্বকাপ খেলতে যাওয়ার দরকার নেই টাইগারদের। ভারতের বেশ কিছু গণমাধ্যমের খবর, বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তন করতে অনলাইন সভায় রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার প্রস্তাবও দিতে পারে আইসিসি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে এমন প্রস্তাবেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে বোর্ড। 7 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য হাতে সময় খুব বেশি নেই। বাংলাদেশের অনড় অবস্থানে কোন পথে হাঁটতে পারে আইসিসি? বেশ কয়েকটি পথ খোলা থাকলেও প্রতিটি ধাপেই আছে জটিলতা। টাইগারদের ম্যাচ যদি শ্রীলঙ্কায় নেওয়া হয় সেক্ষেত্রে অন্য দলগুলোর ভারতের মাটিতে থাকা ম্যাচের সূচিগুলো আরও জটিল হয়ে পড়বে। বিসিবির প্রস্তাবে সাড়া না দিয়ে তা প্রত্যাখ্যানও করতে পারে আইসিসি। সেক্ষেত্রে ওয়াকওভারের পথে হাঁটতে পারে তারা। অথবা সূচি অনুযায়ী হয় বাংলাদেশ খেলবে নয়তো বাদ। তখন টাইগারদের বাদ দিয়ে বিকল্প দল ঠিক করতে পারে আইসিসি। তবে হাতে সময় কম থাকায় বিকল্প দলের যোগ্যতা, ভ্রমণের প্রস্তুতি সহ অনেক বিষয় ভাবতে হবে তাদের।
ক্রিকেট দুনিয়ায় যেহেতু ভারতই সর্বেসর্বা, তাই বিসিসিআইকে দিয়ে বাংলাদেশকে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে রাজি করানোর উদ্যোগ গ্রহণ করতে পারে আইসিসি। তবে সরকারের নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে ভারতে যাওয়া সম্ভব নয় বলে এ সময় পার পেতে পারে বাংলাদেশ। নিরাপত্তা বাড়িয়ে নতুন প্রস্তাব দেয়া হলেও তা না রাখারই আভাস দিয়েছে বোর্ড। তাই ভেন্যু পরিবর্তন করে হলেও বাংলাদেশকে বিশ্বকাপে রাখতে চাইবে আইসিসি, এমন আভাসই পাওয়া যাচ্ছে চারদিকে। পারভিন আক্তার, সময় সংবাদ। 2024 সালের 5 অগস্ট মিরপুরে থানা থেকে লুট হওয়া জার্মানির অত্যাধুনিক একটি পিস্তল। সেই পিস্তল ব্যবহার হচ্ছিল মিরপুর, পল্লবী, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট থানাসহ আশপাশের এলাকায় ভীতি প্রদর্শন সহ নানা অপরাধমূলক কাজে। অবশেষে র্যাবের অভিযানে উদ্ধার হয়েছে সেই অস্ত্র। গ্রেফতার করা হয়েছে 4 চিহ্নিত সন্ত্রাসীকে। নির্বাচন সামনে রেখে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। জার্মানির অত্যাধুনিক পিস্তল হেকলার অ্যান্ড কচ, দাম 4.5 লাখ টাকা। মঙ্গলবার ভোরে এই অত্যাধুনিক পিস্তলটি র্যাবের অভিযানে উদ্ধার হয় রাজধানীর পল্লবীর একটি নির্মাণাধীন ভবন থেকে। এর আগে পল্লবীর আরমান কমিউনিটি লার্নিং সেন্টারের পাশে একটি নির্মাণাধীন ভবনে অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীরা অবস্থানের তথ্য আসে র্যাবের কাছে। অভিযানে গ্রেফতার করা হয় জুয়েল ওরফে আরমান, মোহাম্মদ রিপন, মোহাম্মদ জাহিদ এবং আরমান হোসেনকে। পরে তাদের দেয়া তথ্যেই ওই ভবনের একটি কক্ষ থেকে উদ্ধার হয় অস্ত্রটি। সঙ্গে পাওয়া যায় গুলি, 4টি দেশীয় অস্ত্র, ইয়াবা ও ফেন্সিডিল। জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে অস্ত্রটি কারো ব্যক্তিগত। মিরপুরের একটি থানায় জমা পড়া পিস্তলটি লুট হয় 2024 সালের 5 আগস্ট। এরপর থেকেই অপরাধমূলক কাজে শুরু হয় এর ব্যবহার। থানাটা লুট হওয়ার পরে থানার অস্ত্রের সাথে এই ব্যক্তিগত যে লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমাকৃত সেটিও তারা লুট করে এবং সেই অস্ত্রগুলো বিভিন্ন হাত বদল হয়ে তার কাছে এসেছে এবং এই অস্ত্রগুলো দিয়েই তারা এ ধরনের ছিনতাই, ডাকাতি এবং মাদকের ব্যবসা আধিপত্য বিস্তারের জন্য তারা ব্যবহার করছে। সন্ত্রাসী গ্রুপটি মিরপুর, পল্লবী, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট থানাসহ আশপাশের এলাকায় মানুষদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নানা অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে জানায় র্যাব। তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী। রাতের আধারে আপনার কালশি ফ্লাইওভার বা বিভিন্ন ফ্লাইওভারে অনেক সময় যে মোটরসাইকেল আরোহী এদেরও অনেক ছিনতাই হয়, যেটা সুতা পার্টি, তাদের সঙ্গে এদের একটা সম্পৃক্ততা আমি পেয়েছি। দুপুরের সময় আরও থাকছে। তুষারপাতে বিপর্যস্ত ইউরোপের জনজীবন, বরফের স্তর জমে বন্ধ রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে বাস ও ট্রেন চলাচল। নেদারল্যান্ডসে 5 শতাধিক ফ্লাইট বাতিল। চারটি আইন ভেঙে অবৈধ ফোনের ব্যবসা করছেন মোবাইল ব্যবসায়ীরা, এমন অভিযোগ হ্যান্ডসেট উৎপাদকদের। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের দাবি, NEIR সিস্টেমের বিরুদ্ধে আন্দোলনে নারী ও শিশুদের ব্যবহার করে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। এ ধরনের তৎপরতার নিন্দা জানিয়ে সংগঠনটির দাবি, আনঅফিশিয়াল ফোন বিক্রির সঙ্গে 20,000 দোকান বা ব্যবসায়ীর সংখ্যা দাবি করা হলেও প্রকৃত সংখ্যা 13,000-এর বেশি নয়। NEIR সিস্টেম সচল থাকলে বাজারে মনোপলি হবে না বলেও মনে করে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন। এই যে 20,000-এর দোকানের কথা বলা হচ্ছে, ইট ইজ অ্যাবসলুটলি বেসলেস অ্যান্ড দিস ইজ আ প্রুফ। NEIR যদি ইমপ্লিমেন্ট হয়, ইললিগেল ফোনটা যদি ইম্পোর্ট হওয়া বন্ধ হয়, আমরা মনে করি 2 মিলিয়নের মতো ফোন 2026 সালে অফিসিয়ালি ইম্পোর্ট হবে। সবাই ইম্পোর্ট করতে পারবে, এই দরজাটা সবার জন্য ওপেন। সুতরাং এই যে বৈষম্য বা সিন্ডিকেটের কথা কেন আসতেছে, এটা আমার মাথায় ধরতেছে না। শুধুমাত্র বে টার্মিনাল নির্মাণে দীর্ঘসূত্রিতার কারণে প্রতিদিন 1 মিলিয়ন করে বছরে অন্তত 365 মিলিয়ন মার্কিন ডলার বাড়তি আয় থেকে বঞ্চিত হচ্ছে বন্দরের পাশাপাশি বাংলাদেশ সরকার। একই সঙ্গে নির্মাণ খরচও বেড়ে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে এ ধরনের প্রতিবেদন পাওয়ার পর চলতি বছরেই বে টার্মিনাল নির্মাণ এগিয়ে নিতে তোড়জোড় শুরু করে দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। শেখাউত টিউবর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 দশক ধরে নানামুখী দীর্ঘসূত্রিতায় আটকা পড়েছে পতেঙ্গা উপকূলবর্তী বে টার্মিনালের নির্মাণ কাজ। বিশেষ করে জমি অধিগ্রহণ, আর্থিক যোগান এবং বিনিয়োগকারী সংকটের সমাধান খুঁজতে চট্টগ্রাম বন্দরকে বেশি জটিলতায় পড়তে হয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, এই বে টার্মিনাল নির্মাণ না হয় আগামীতে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের উদ্যোগতি সামাল দিতে যেমন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তেমনি বছরে অন্তত 365 মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে হচ্ছে। প্রতিদিন আমাদের 1
মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে। তাহলে বছরে $365 মিলিয়ন আমাদের খরচ হয়ে যাচ্ছে দেশের পয়সা। এই জন্য বে টার্মিনাল আমরা যত দ্রুত করতে পারবো ততই আমাদের এই টাকাটা সেভ হবে। ঋণ চুক্তি অনুযায়ী $650 মিলিয়ন ছাড় করেছে বিশ্বব্যাংক। নির্ধারিত সময়ের পরে শুরু হবে বিশ্বব্যাংকের ঋণের কিস্তি শোধের চাপ, আর তাই চলতি বছরের মাঝামাঝিতে নির্মাণ কাজ শুরুর চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জার্মান ভিত্তিক একটা কনসালটেন্ট মেসেস শেলহর্ন, তারা এই কাজটা করছে। তারা এটা জমা দেওয়ার পরেই আমরা পরবর্তী টেন্ডার ফেজে যাব। নানা জটিলতার কবলে পড়ে গড়ে উঠতে পারেনি প্রস্তাবিত বে টার্মিনাল। এতে আর্থিক ক্ষতির পরিমাণ যেমন বাড়ছে, ঠিক তেমনি এই অঞ্চলের বিজনেস হাব হয়ে ওঠার সম্ভাবনাও ক্রমশ নষ্ট হচ্ছে। প্রথম পর্যায়ে 2026 সালে এই বে টার্মিনাল অপারেশনে যাওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও এখন তা পিছিয়ে করা হয়েছে 2030 সাল। বে টার্মিনাল যখন স্টাডি করা হয়েছিল তখন এপিএম ছিল না, পিসিটি ছিল না এবং মাথারবাড়িও ছিল না। এখন বে টার্মিনালের জন্য পর্যাপ্ত কার্গো আছে কিনা নতুন করে আমার মনে হয় যে ভলিউম অ্যাসেস করা দরকার। বে টার্মিনালের 3টি অংশের মধ্যে একটিতে সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দ্বিতীয়টিতে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং তৃতীয়টি চট্টগ্রাম বন্দর টার্মিনাল নির্মাণ করবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রিজার্ভ হিসেবে বাংলাদেশ ব্যাংকে স্বর্ণ মজুদ রয়েছে প্রায় 14 টন, যার মূল্য প্রায় $2 বিলিয়ন। ডলারের একক আধিপত্যে জিম্মি হওয়া ঠেকাতে ভূ রাজনীতির এই হাতিয়ার মজুত করার প্রতিযোগিতায় এখন বিশ্বের ছোট বড় সব দেশ। সেই বাস্তবতায় পর্যাপ্ত আমদানি ব্যয় রেখে আগামীতে মূল্যবান এই ধাতু কেনার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের। সিরিয়া সুলতানার রিপোর্ট। বিশ্বের সবচেয়ে দামি ধাতু স্বর্ণ শুধু ব্যক্তির ভবিষ্যতই নিরাপদ করে না, স্বর্ণের মজুদ নির্ধারণ করে দেশীয় মুদ্রা কতটা শক্তিশালী ও অর্থনীতি কতটা নিরাপদ। 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর ডলারের বাজারে যে অনিশ্চয়তা দেখা দেয় সেটি কাটিয়ে উঠতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো নিজেদের মুদ্রা শক্তিশালী করতে স্বর্ণের মজুদ বাড়ায়। এমন পরিস্থিতিতে মধ্যবিত্তের হাত থেকে স্বর্ণ হয়ে ওঠে ভূ রাজনীতির অংশ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে এই মুহূর্তে আছে 14 টন স্বর্ণ, যার মধ্যে 12 টন আছে ব্যাংক অফ ইংল্যান্ডে। আর্থিক মূল্যে প্রায় $2 বিলিয়ন ও মোট রিজার্ভের প্রায় 6%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর উপর নির্ভর করছে স্বর্ণের মজুদ কতটা করবে বাংলাদেশ। বাস্কেটটা যখন বাড়াবে, রিজার্ভের বাস্কেট, সেখানে গোল্ডেও ইনভেস্টমেন্ট করবে, কারণ এটা এই অবস্থায় গোল্ডে ইনভেস্ট করাটা অত্যন্ত একটা সঠিক সময়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সেন্ট্রাল ব্যাংক গোল্ড রিজার্ভ সার্ভেতে 900 টন স্বর্ণ কেনার পূর্বাভাস দিয়ে বলা হয় 43% কেন্দ্রীয় ব্যাংক মূল্যবান এই ধাতুর মজুদ বাড়াতে আগ্রহী। এই ব্রিক্স জোটভুক্ত দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা ডলারের বিকল্প তৈরি করতে আগ্রহী। ইউয়ানকে শক্তিশালী করতে মার্কিন ট্রেজারি বন্ড কেনা কমিয়ে স্বর্ণ মজুদে এগিয়ে বেইজিং। পোল্যান্ড ও ব্রাজিলের ন্যাশনাল ব্যাংক শুধুমাত্র অক্টোবরেই 16 টন করে স্বর্ণ মজুত করেছে। বিশ্লেষকরা মনে করেন স্বর্ণের এই রাজনীতিতে ডলারের গুরুত্বে ভাটা পড়তে পারে। জিওপলিটিক্যাল কনফ্লিক্ট দেখছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডলার সিস্টেম, এটার পেছনে আসলে সেরকম অ্যাসেট রাখা নাই। সেখানে ব্রিক্স কান্ট্রিগুলো চেষ্টা করছে এইটা ইমপ্রেশন দিতে যে তারা তাদের কারেন্সি ব্যাক বাই অ্যাসেটস। নিজেদের মুদ্রার মান ধরে রাখতে সার্বিয়া, মাদাগাস্কার, দক্ষিণ কোরিয়া স্বর্ণের মজুদ দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে নিজেকে একজন যুদ্ধবন্দী আখ্যা দিয়ে নির্দোষ দাবি করলেন মাদুরো। একই সঙ্গে নিজেকে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টও দাবি করেছেন তিনি। ফের শুনানি হবে 17 মার্চ। এদিকে শুনানি চলাকালে আদালতের বাইরে মাদুরো ও ট্রাম্পের পক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সোমবার স্থানীয় সময় দুপুরে কারা পোশাকে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তোলে মার্কিন প্রশাসন। আদালতে প্রথম হাজিরায় নিজেদের নির্দোষ দাবি করেন মাদুরো ও তার স্ত্রী। মাদুরো বলেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং একজন সৎ ব্যক্তি। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, ষড়যন্ত্র সহ মোট 4টি অভিযোগ রয়েছে।
আদালতের বিভিন্ন সূত্র মতে জানা গেছে এখনই জামিনের আবেদন করবেন না প্রেসিডেন্ট ও তার স্ত্রী। এর মধ্য দিয়ে শেষ হলো মাদুরোর প্রথম শুনানি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 17 মার্চ। শুনানি শেষে মাদুরোকে এই আদালত থেকে হেলিকপ্টারে করে ব্রুকলিনের বন্দি শিবির মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। এখন আইনি প্রক্রিয়া শেষে কবে ও কি রায় হয় তা সময়ই বলে দেবে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ভেনেজুয়েলার সামগ্রিক ইস্যু নিয়ে মার্কিন গুরুত্বপূর্ণ কিছু আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেছে ট্রাম্প প্রশাসন। বৈঠকে সার্বিক পরিস্থিতি ও ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইউরোপের বিভিন্ন দেশে তুষারপাতে বিপর্যস্ত জনজীবন। ফ্রান্স, বসনিয়া এবং নেদারল্যান্ডসের শহরগুলোতে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট ও ট্রাফিক ব্যবস্থা। এদিকে আগামী সপ্তাহেও তুষারপাত ও শৈত্যপ্রবাহ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। স্থানীয় সময় সোমবার প্যারিসে তীব্র তুষারপাতে ঢেকে যায় রাস্তাঘাট সহ শহরের বেশিরভাগ জায়গা। আইফেল টাওয়ার এবং পার্কের আশেপাশের এলাকা বরফের আস্তরণে ঢেকে যায়। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা মেতেও ফ্রান্স জানিয়েছে রাতে তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যেও পর্যটকরা বেরিয়েছেন পরিবেশ উপভোগ করতে। ইউরোপের আরেক দেশ বসনিয়ার রাজধানীতে গেল 24 ঘন্টায় 50 থেকে 70 সেন্টিমিটার বরফ পড়েছে। এ কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বরফের স্তর জমে সড়ক মহাসড়ক বন্ধ হয়ে গেছে। ব্যাহত হচ্ছে শহরের ট্রাম ও বাস চলাচল। স্থানীয় বাসিন্দারা বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে প্রশাসন। অন্যদিকে নেদারল্যান্ডসের শহর আমস্টারডামেও বরফ জমে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট। ডাচ রেলওয়ে কোম্পানি জানিয়েছে রাজধানী সহ আশেপাশের অঞ্চলে বন্ধ হয়ে গেছে যাত্রীবাহী ট্রেন চলাচল। রাজধানীর শিপহল বিমানবন্দরে অন্তত 5 শতাধিক ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বিমান অবতরণ। বরকতুল্লাহ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। তীব্র ঠান্ডায় জবুথবু প্রাণ প্রকৃতি। রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। 10 জেলায় বইছে শৈত্যপ্রবাহ। বিপাকে খেটে খাওয়া মানুষ, হাসপাতালেও রোগীর ভিড়। গ্যাস বিলও দিতেছি, আবার এদিক দিয়ে আমরা কষ্টও করতেছি। আগে ছিল 1300-1400, এখন হচ্ছে 2000 টাকা, তাও পাওয়া যায় না। গ্যাসের অভাবে জ্বলছে না চুলা। রাজধানীতে কোথাও সারাদিনে মেলে 1 ঘন্টা। এলপিজির দাম নিয়েও ক্ষুব্ধ নগরবাসী। কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। এবং প্রার্থিতা ফিরে পেতে আপিলের দ্বিতীয় দিনে ইসিতে ভিড়ে ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ। লুঠ অস্ত্র নির্বাচনের আগেই উদ্ধারের নির্দেশ ইসি সানাউল্লাহর। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী পাহাদি ধ্রুব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।